জিপিএ 5-এর সংখ্যা দিন দিন বাড়ছে। কমছে না বেকারত্বের সংখ্যা, বাড়ছে না আত্মবিশ্বাস। বাবা মা হিসেবে আপনি গর্বিত, কিন্তু সাথে চিন্তিত। প্রশ্ন একটাই, এই সার্টিফিকেটগুলো কি আসলেই কিছু প্রমাণ করে? আজ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোথায় দাঁড়িয়ে? কি আমাদের সমস্যার শিকড়? আর কেমনই বা হতে পারে আমাদের ভবিষ্যৎ? চলুন আলোচনা করি আজকের ভিডিওতে। চলুন প্রথমে জেনে নিই রিয়াজের গল্পটি। রিয়াজ জিপিএ 5 পাওয়া ছাত্র। গ্রাম থেকে এসেছিল বড় স্বপ্ন নিয়ে। কলেজ বিশ্ববিদ্যালয় সব শেষ করে সে যখন চাকরির দুনিয়ায় পা রাখল, সে দেখল তার শিখে আসা শিক্ষা তাকে সঠিকভাবে প্রস্তুত করেনি। ইন্টারভিউ বোর্ড থেকে তাকে প্রশ্ন করা হলো, তুমি কেন এই চাকরির জন্য উপযুক্ত? রিয়াজ উত্তরে বলল, আমার রেজাল্ট ভালো। তখন ইন্টারভিউ বোর্ড থেকে উত্তর আসলো, রেজাল্ট দিয়েই কি সব কিছু হয়ে যায়? ইন্টারভিউ বোর্ড থেকে প্রশ্ন করা হলো, তোমার কি কোনো দক্ষতা আছে, বা তুমি কি আগে কখনো কোনো প্রজেক্টে কাজ করেছো? রিয়াজ চুপ করে রইল। আমরা কি কখনো ভেবে দেখেছি এটা কি শুধু রিয়াজের সাথেই হচ্ছে? বর্তমান বাংলাদেশে 7 বছরের উপরের মানুষের শিক্ষার হার 77.9%, যেখানে 80.1% পুরুষ এবং 75.8% নারী। শুধু প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার 98%। বিশ্ব খুব দ্রুতগতিতে উন্নতির দিকে এগোচ্ছে, সাথে বাংলাদেশে চাইছে এগোতে। কিন্তু প্রথম এবং প্রধান সমস্যাই হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। যখন একটা বাচ্চার বয়স মাত্র 4, তখন তাকে পাঠিয়ে দেওয়া হয় প্রাক প্রাথমিকে। যখন সেই বাচ্চাটির বয়স হয় 6, তাকে পাঠিয়ে দেওয়া হয় প্রাথমিক বিদ্যালয়ে। এবং যখন সেই বাচ্চাটির বয়স হয় 11, তখন তাকে পাঠিয়ে দেওয়া হয় উচ্চ বিদ্যালয়ে। তাকে সবসময় রাখা হয় রেজাল্টের প্রতিযোগিতায়। প্রাইভেটের উপর প্রাইভেট, কোচিং, হোম টিউটর, সব মিলিয়ে 12-13 বছর বয়সী একটা বাচ্চার উপর প্রেশারের পাহাড়। লক্ষ্য শুধু একটাই, ফার্স্ট হতেই হবে। তাহলে কেন কমছে না বেকারত্বের হার? আচ্ছা, এতক্ষণ তো দেখলাম সমস্যাগুলো। ভেবে দেখেছেন এটার সমাধান কি হতে পারে? এর মূল কারণ হচ্ছে শুধু মুখস্থ করানো। হাতে গোনা কয়েকটা স্কুল বাদে বাকি সব স্কুলে বা কলেজেই দেখা যায় শিক্ষকদের অবহেলা। সবাই তো চায়, কিন্তু সবাই কি মনে রাখতে পারে? কিন্তু পড়াটা হয় যদি প্র্যাকটিক্যালভাবে বোঝার মাধ্যমে, তাহলে সহজে অনেক দিন মনে রাখা যায়। শুধু পড়লেই হবে না, পড়াকে করতে হবে বাস্তবমুখী। বর্তমান বিশ্বে শিক্ষার দিকে সবচেয়ে উপরের দিকে আছে ইউএসএ, সিঙ্গাপুর, ফিনল্যান্ড এবং বিশেষত আছে জাপান। কিন্তু বাংলাদেশ আছে অনেক পিছিয়ে। ফিনল্যান্ড এবং জাপানের শিক্ষা ব্যবস্থার মডেল ব্যাপকভাবে পরিচিত। ফিনল্যান্ডে শিক্ষার্থীদের উপর হোমওয়ার্কের জন্য চাপ দেওয়া হয় না, শুধু নির্দিষ্ট বয়স অনুসারে পরীক্ষা দিতে হয়। অন্যদিকে আছে জাপান, যেখানে স্কুলে শুধু শিক্ষায় দেওয়া হয় না, সাথে ডিসিপ্লিন, রেসপেক্ট, টিমওয়ার্ক, রেসপন্সিবিলিটি সব কিছুর প্রতি ভালোভাবে গুরুত্ব দেওয়া হয়। তাদের কোনো এক্সট্রা কোচিং প্রাইভেটের প্রয়োজন হয় না। এতক্ষণ তো শুধু জানলাম অন্য দেশের ব্যবস্থা, এখন বাংলাদেশের দিকে আসা যাক। 2023-এর পরে বাংলাদেশের অবস্থা 118তম। এটা খুবই চিন্তার একটি বিষয়। ভেবে দেখেছেন এর কারণটা কি? পৃথিবীর অন্যান্য দেশে 20 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকে। তাই শিক্ষক সকলের অবস্থান বুঝে অ্যাকশন নিতে পারে। কিন্তু বাংলাদেশের জন্য তা দাঁড়ায় 50 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক। এই বিষয়টির কারণে শিক্ষার গুণগত মান অনেক কমে যায়।
2023 সালে বাংলাদেশে পুরোপুরি নতুন একটি শিক্ষাক্রম শুরু করা হয়েছিল, কিন্তু এটি বন্ধ করতে হবে। কেন এই কারিকুলাম চলতে পারল না? এই কারিকুলামে মুখস্থ ভিত্তিক পড়াতে পরিবর্তন করে বাস্তব সমস্যা সমাধানে দক্ষতা ভিত্তিক বিকাশের দিকে জোর দেওয়া হচ্ছিল। এই কারিকুলামে ছাত্ররা টিমকে লিড দেওয়ার দক্ষতা শিখছিল, প্রেজেন্টেশন যা তাদের জীবনে অনেক কাজে লাগবে তা শেখানো হচ্ছিল। এই কারিকুলামের বিশেষ একটি পরিবর্তন হলো চিহ্নভিত্তিক রেজাল্ট দেওয়া, যেন নিজেকে ছোট মনে না করে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি পায়। এখন তো প্রশ্ন একটাই, এত এত ভালো দিক থাকা সত্ত্বেও কেন এই কারিকুলামকে বন্ধ করতে হলো, আবারও ফিরে যেতে হলো সেই পুরনো কারিকুলামে? বাংলাদেশে পূর্বে থেকেই মুখস্থবিদ্যার প্রচলন অনেক বেশি ছিল। হঠাৎ করে নতুন কিছু শিক্ষক বা শিক্ষার্থীরা ভালো করে বুঝতে পারেনি, তাদের বুঝতে অনেক সময় লেগে যায়। হাতে গোনা কিছু স্কুল ছাড়া দেখা যায় সব স্কুলেই শিক্ষকদের অবহেলা। বইয়ের মাঝে প্র্যাকটিক্যাল টিমওয়ার্ক থাকা সত্ত্বেও তার সাথে ছিল রিডিং পড়ার বিষয়ে। পরীক্ষার বিষয়েও শিক্ষকদের যেমন গুরুত্ব দেখা যায়, অনেক স্কুলে পর্যন্ত উপকরণও নেই। এইসব কারণে ফিরে যেতে হয়েছে আবারও পুরাতন কারিকুলামে। সবাই শুধু ভাবছে এবং তুলছে সমস্যাগুলো, কেউ সমাধান বের করতে চেষ্টাও করছে না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ইমপ্রুভ করতে হলে প্রথমে ইমপ্রুভ করতে হবে শিক্ষকদের ট্রেনিং এর বিষয়টা। শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করতে হবে, সবার উপরে স্থান দিতে হবে শিক্ষকদের। তারপর ইমপ্রুভ করতে হবে স্টুডেন্টের স্টাডি এনভায়রনমেন্টের বিষয়। এনভায়রনমেন্ট এমনভাবে গড়ে তুলতে হবে যেখানে ক্রিয়েটিভ থিঙ্কিং, প্রবলেম সলভিং এই সকল মেন্টালিটি থাকে। আমাদেরকে ইমপ্রুভ করতে হবে শিক্ষার উপকরণগুলোকে। বর্তমানে শুধু শহর অঞ্চলেই এগুলো পাওয়া যায়, কিন্তু গ্রাম অঞ্চলে এগুলো দেখাও যায় না। আমাদেরকে এই উপকরণগুলোকে গ্রামের স্কুল পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করতে হবে, এবং সর্বশেষে স্টুডেন্টদের প্যারেন্টসদেরকে সচেতন হতে হবে। সবাই একই বিষয়ে এক্সপার্ট না, কেউ খেলাধুলায় ভালো, কেউ ফটোগ্রাফিতে ভালো, কেউ ম্যাথ সলভিংয়ে ভালো, কেউ কোডিং করতে পারে। প্যারেন্টসদের উচিত তার ছেলেমেয়ের ট্যালেন্টকে খুঁজে বের করতে সাহায্য করা। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।